গুড মর্নিং বন্ধুরা, আমি সুপর্ণা চলে এসেছি পর্ণাস ক্যানভাসে তোমাদের সাথে আজকে নতুন একটা ভ্লগ শেয়ার করতে। আজ 24শে ডিসেম্বর শনিবার আর এখন বেজে গিয়েছে সকাল 9টা। এই ভিডিওটা যখন তোমরা দেখছো তখন এটা অনেক লেট করে আপলোড করা, কারণ বিভিন্ন কাজের চাপে আমি আর ভিডিওটা আপলোড করতে পারিনি। বুঝতে পারছি অনেকটাই লেট হয়ে গেছে, তবুও আমার সব ব্যস্ততার মধ্যেও তোমাদের সাথে আমি এই ভ্লগটা শেয়ার করছি। দেখে বুঝতেই পারছো আমরা চলে এসেছি বিধাননগর স্টেশনে এবং ট্রেন থেকে সবে নেমে আমি সিঁড়ি দিয়ে নিচে আসলাম। এখন এখানে আমরা অটো ধরার জন্য দাঁড়িয়ে আছি, কিন্তু এখানে অটো ভাড়া এতটাই বেশি বলল, আমাদের পার হেড 80 টাকা করে বলছিল। তাই আমরা অটোর দিকে না থেকে আমরা ডাইরেক্ট বাসে করে আমরা ইকো পার্কে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি আমি কোথায় যাচ্ছি। আমি আজকে ইকো পার্কে যাচ্ছি। আমরা বাস থেকে নেমে পড়েছি। আমরা বিশ্ব বাংলা সরণি হয়ে মঙ্গলদ্বীপ সাবওয়ের সামনে আমরা এটা নেমেছি। এবার আমরা সাবওয়ে দিয়ে ধরে আমরা ইকো পার্কে ঢুকবো। ওই দূরে সাবওয়ে আছে এবং দেখো এখান থেকে তোমাদের মেট্রো লাইন চলে গেছে, যে মেট্রোটা পুরো কলকাতাকে অ্যাটাচ করবে। এটা এখনও চালু হয়নি, খুব তাড়াতাড়ি চালু হবে। এই যে 2A নাম্বার সাবওয়ে দিয়ে আমরা এবার মঙ্গলদ্বীপ সাবওয়েতে ঢুকবো। তো চলো সাবওয়েতে ঢোকা যাক এবং এর ভিতরটা যে কতটা সুন্দর সেটা তোমাদেরকে আমি একবার দেখিয়েও দিই। দেখো সাবওয়েটা কিন্তু খুব নির্জন, যেহেতু আমি আর অর্পি দুজনে ছিলাম তাই আমার কোনো অসুবিধা হয়নি, কিন্তু যদি কেউ একা একা এটা দিয়ে আসতে চাও তো রিস্ক হয়ে যেতে পারে, কারণ এটা সত্যি অনেকটা ফাঁকা। তো চলো আমরা এখন যাই এবং তোমাদেরকে এই পুরো সাবওয়ের ভিডিওটা তোমাদেরকে আমি দেখাই। এটা অনেকটা লং সাবওয়েটা আছে। তো যারা এই সাবওয়ে দিয়ে আসবে, এই সাবওয়ের একদম শেষ প্রান্তে চলে যাবে। এর চারপাশে অনেকগুলো উপরে ওঠার সিঁড়ি আছে, কোনো কিছুতে যাবে না, একদম শেষ প্রান্তে চলে যাবে। আর যখনই সাবওয়েতে ঢুকবে সব সময় ঢুকে তোমরা ডান দিকে টার্ন নেবে। তো আমরা 4B গেট নাম্বার দিয়ে আমরা ইকো পার্কের উপরে উঠতে শুরু করলাম। তো এখানে আমরা উঠে পড়েছি। এটা হলো ইকো পার্কে যাওয়ার রাস্তা। আসলে রাস্তাটা অনেকটাই আমরা অনেকটা ঘুর পথে গিয়েছিলাম বুঝতে না পেরে। এই রাস্তাটা দিয়ে খুব একটা যাতায়াত হয় না। তো যেহেতু আমাদের ফার্স্ট টাইম, আমরা দুজনেই সেই মতনভাবে চিনি না। শুনলে হয়তো খুব হাস্যকর হবে যে ইকো পার্কের রাস্তা আমরা চিনি না, কিন্তু সত্যি কথা বলতে আমি অর্পিত দুজনেই নতুন, প্রথমবার যাচ্ছি। তো আমরা এইভাবেই গেছিলাম, অনেক এক্সাইটমেন্ট ছিল আমাদের জার্নিটা। তো দেখো আমরা দুজন যাচ্ছি এবং এতটা পরিমাণে গরম লাগছিল লাস্টে, আর এতটা রোদ্দুর, ফাঁকা ফাঁকা এলাকা, তো প্রচণ্ড গরম লেগেছিল। বুঝতেই পারছো কতটা ফাঁকা এলাকা, এটা পুরো হাইওয়ে। এখান দিয়ে সচরাচর খুব একটা যায় না কেউ। এখনও এর আশেপাশের গাছপালাগুলো কাটা হচ্ছে, সেখানে নতুন নতুন জিনিস তৈরি হচ্ছে। আমরা সেইগুলো দেখতে দেখতে আসছিলাম। তো এবার আমরা এসে পড়েছি ইকো পার্কে। এটা হলো আমরা 4 নাম্বার গেট দিয়ে ঢুকছি। এটা হলো ইকো পার্কের সামনের মেট্রো স্টেশনটা। এটা আমি ভিতরে ঢুকে তোমাদেরকে আরও ভালো করে দেখাচ্ছি। এই মেট্রো স্টেশনটা ওপেন হয়ে গেলে ইকো পার্কে আসা খুব ইজি হয়ে যাবে। চলো ভিতরে যাই। এটা আমরা 4 নাম্বার গেট দিয়ে ভিতরে ঢুকছি। তোমরা যদি 4 নাম্বার গেট দিয়ে ভিতরে ঢোকো তাহলে তোমাদের যে দেখার জিনিসগুলো সমস্ত কিছুই কিন্তু তোমরা তাড়াতাড়ি পেয়ে যাবে, কিন্তু তোমরা যদি 1 নাম্বার দিয়ে ঢোকো তাহলে কিন্তু অনেকটা হেঁটে আসতে তোমাদের দেখতে হবে। দেখো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে মেট্রো স্টেশনটা ভালো করে, চারপাশটা দেখিয়ে দিই। আমরা যখন ঢুকেছি তখন কিন্তু একদমই ফাঁকা, কিন্তু যখন বেরোচ্ছি তখনই দেখছি সবাই লোকজন ঢুকছে। এবার বলে দিই মেট্রো স্টেশনটি সম্পর্কে। এটা হলো ইকো পার্কের মেট্রো স্টেশন। এটা যেখানে তোমাদেরকে নামাবে সেটা হলো 4 নাম্বার গেটের সামনে, যাতে তোমাদের সুবিধা হয়।
তো এখানে যে ব্রিজ মতন করা আছে ওটা দিয়ে এসে তোমাদেরকে নামতে হবে কোথায় আমি দেখিয়ে দিচ্ছি, সেটাই আমি এখানে বলছিলাম। যেহেতু ভয়েস ওভার করা যাচ্ছে না ওখানে, তাই আমি আবার তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো ওই ব্রিজে শেষ হচ্ছে একদম ওই লাস্টে গিয়ে ওখানে সিঁড়ি আছে, ওখান থেকে নেমে তোমরা 4 নাম্বার গেট দিয়ে ভিতরে ঢুকে আসতে পারবে। সেটাই আমি এখানে বলছিলাম, যেহেতু অনেক ক্রাউড হচ্ছিল সেই জন্য আমি আর সেই কথাগুলো দিলাম না। যদি কপিরাইট ক্লেম আসে, আসলে অনেকবার আমার ভিডিওতে ক্লেম এসেছে, সেই জন্য আমি আর দিলাম না। তো চলো এবার আমরা টিকিট কাটতে যাই। দেখো টিকিট কাউন্টার কিন্তু মোটামুটি ফাঁকা, এতটাও ভিড় নয়। দু একজন লাইন দাঁড়িয়েছিল, তারপরেই আমি টিকিট পেয়ে গেছি। দুটো দেখো এখানে আমাদের টিকিট কাটা কমপ্লিট হয়ে গেছে। পার হেড 30 টাকা করে। ভিতরেও সপ্তম আশ্চর্য দেখার জন্য আরও টিকিট একবার কাটতে হবে আমাদের। তো এই দেখো আমরা টিকিট দেখিয়ে চেকিং করি আমরা ভিতরে ঢুকে পড়লাম। প্রথমেই দেখো করোনা সুর এখানে বসে আছে, খুব দুঃখ দুঃখ মুখ করে, গালে হাত দিয়ে সবাই সেখানে দাঁড়িয়ে ছবি তুলছে। জায়গাটা খুবই ফাঁকা, কিন্তু বেরোনোর সময় এই ফাঁকাটা আমরা দেখতে পাইনি। আমি তো প্রথমে ভেবেছিলাম আজকে হয়তো বন্ধই, এত ফাঁকা দেখে যে মনে হচ্ছিল যেন আমরা দুজনই এখানে ঘুরতে এসেছি, আর কেউ আসেনি। কিন্তু বেরোনোর সময় দেখে এমনটা মনেই হচ্ছিল। এবার চলে এসেছি সপ্তম আশ্চর্যের টিকিট কাটতে। এটা হলো তার টিকিট কাউন্টার। এখানেও পার হেড টিকিট 30 টাকা করে। এখানেও দেখো কোনো ভিড় ছিল না, আমি বোধহয় ফার্স্ট এই টিকিট কাউন্টারে। তো টিকিট কাটা এখানে কমপ্লিট। এখানে 30 টাকা করে পার হেড নিয়েছিল। চলো এবার ঘুরে আসি। তো এবার গুটি গুটি পায়ে আমরা এগিয়ে চললাম। আজকে এখন খুব একটা রোদ্দুর ছিল না যখন আমরা ঢুকেছি, কিন্তু বেরোনোর সময় খুব গরম লাগছিল। আমরা যত টাইম যাচ্ছিল তত রোদ্দুরটা বাড়ছিল, লোকজনও বাড়ছিল। তো এখানটা এখন দেখতে পাচ্ছ ফাঁকা ফাঁকায়। আমরা খুব ভালোভাবেই ঘুরেছি, কিন্তু আমরা যখন বেরোচ্ছিলাম, বারবার বলছি, আমরা যখন বেরোচ্ছিলাম তখন খুবই এখানে রোদ্দুর ছিল এবং লোকজন প্রচুর ভিড় ছিল। চারিপাশটা একবার দেখিয়ে দিলাম, দেখো কত ফাঁকা, গোনা যাবে কতগুলো লোকজন আছে। চারিপাশটা খুবই সুন্দর এলাকাটা, এখানে বসে পিকনিকও তোমরা করতে পারবে। আমি তো ভেবেছিলাম ওই দিকগুলোতে যাব, কিন্তু এত লেট হয়ে যাবে আর হলো ট্রেনে তাড়া থাকবে বলে আমি আসার সময় আর ঘুরতে পারিনি। এটা হলো 7 ওয়ান্ডার্সের এন্ট্রি গেট। এবার চলো এখানে টিকিট দেখিয়ে ভিতরে ঢুকি। আমি খুব এক্সাইটেড ছিলাম, যেহেতু আমি কোনোদিন এখানে আসিনি, অর্পিতও আসেনি। তো আমাদের দুজনেরই ফার্স্ট টাইম। তো এন্ট্রি গেটে চলে আসলাম। এনাকে আমি টিকিটটা দেখালাম এবং প্রথমে এইগুলোকে দেখে আমি তো দেখছিলাম যে কি এটা। তারপর বুঝলাম যে এই জিনিসগুলো সম্পূর্ণ মাটির ধাঁচে করা। এখানে আমি হাতও দিতে যাচ্ছিলাম, তো অর্পিত আমাকে বলল, দেখো এখানে লেখা আছে হাত দেওয়া যাবে না। তো আমি এটাতে আর হাত দিইনি, কিন্তু ভিতরগুলোতে একটুখানি একবার হাত দিয়ে দেখেছিলাম যে জিনিসটা কিসের তৈরি। তবে একটা দুঃখের বিষয় হলো 7 ওয়ান্ডার্সের 6টা ওয়ান্ডার্স এখানে আছে, আর একটা ওয়ান্ডার্স আছে সেই 1 নাম্বার গেটে। 1 নাম্বার গেট দিয়ে যারা ঢুকবে তারা ওটা অবশ্যই দেখতে পাবে। কিন্তু যেহেতু আমাদের কাছে অনেকটা টাইম শর্ট ছিল, সেই জন্য ওইটা আমরা দেখতে পারিনি। পরের বার যখন আমরা ওখানে যাব আবার, তখন ওটাকে দেখব। এই 7 ওয়ান্ডার্সের মধ্যে কি কি আছে সমস্ত কিছু তোমরা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে লিস্ট। কোন গেটে কি কি আছে না আছে সমস্ত কিছু ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব। আর এর এন্ট্রি টাইম, কখন ঢুকবে, কতক্ষণ অবধি খোলা থাকবে, সমস্ত কিছু আমার ডেসক্রিপশন বক্সটা যদি তোমরা ফলো করো তাহলে সব কিছু পেয়ে যাবে। তবুও আরেকবার আমি বলে দিই, এটা সকালে খোলা থাকে হলো 11টা থেকে। এটা নতুন টাইম, শীতের কালে খোলা থাকে 11টা থেকে, আগে যেটা 12টা থেকে থাকতো। তো চলো এবার আমরা প্রথম আশ্চর্যের ভিতরে ঢুকে দেখি কি আছে। চলো যাওয়া যাক। তো ভিতরে চলে এসেছি আমরা। এটা হলো পিরামিড, এবং পিরামিডের ভিতরে এই মিশরীয় সব ছবি আঁকা আছে। পিরামিডের ভিতরে আমার আগে ঢোকার সৌভাগ্য হয়নি, প্রথমবার ঢুকে দেখে খুবই ভালো লাগছিল এবং জায়গাটা খুব ফাঁকা ছিল। তো ভাবছিলাম কি না কি থাকবে। জায়গাটা খুবই ছোট, সেই জন্য ভালোও লাগছিল। আর এই নকশাগুলো আমি আগে কখনো দেখিনি, তো ভালোই বেশ জিনিসটা। তো
তো এবার বেরিয়ে পড়ি। দেখার বিশেষ কিছু নেই, প্রত্যেকটা জিনিস দেখতে হবে, সেই জন্য বেশি সময় কাটালাম না একটা জিনিসের পিছনে। তো চলো এবার বেরিয়ে পড়ি, বেরিয়ে পড়ে আমরা দ্বিতীয় জায়গাটায় তো যাই, চলো। আমরা বেরিয়ে পড়েছি, যতক্ষণে বেরিয়েছি অনেক লোক চলে এসেছে। তো এবার আমরা একটা ব্রিজের পাশে চলে আসলাম এবং সেখান দিয়ে এসে বাকি জিনিসগুলোতে আসলাম। ওখানে একমাত্র মিশরের পিরামিডটা ছিল আর ওই মিশরীয় যে দেবতা সেটাই ছিল ওখানে। আর এবার এখানে চলে এসেছি, এখানে এটা আছে হলো একটা থিয়েটার হল। তো থিয়েটার হলের আমি এরকম থিয়েটার হল হয়তো ইতিহাসে পড়েছি কিন্তু দেখিনি আমি। তো ভিতরে যাওয়া যাক, দেখি কি আছে। তো এখানে হলো বিভিন্ন মানে কি এরকমই আছে মূর্তি। তো ফাঁকা এই জায়গাটা পুরোটা। আসলে আমরা যখন ঢুকেছিলাম তখন ফাঁকা ছিল, কিন্তু বেরোনোর সময় আবার বলি ভিড় হয়ে গেছিলো। তো যেহেতু ফাঁকা ছিল আমরা ভালোভাবে ভিডিওটা করতে পেরেছি। এরকম চারিপাশে ঘুরেছি আর ভিতরটা তোমাদেরকে দেখাই। চলো এরকম ভিতরে যাই, একটা গেট দিয়ে ঢুকে আবার একটা গেট, এরকম ভিতরে এরকম পাঁচিল পাঁচিল মতো করা আছে। তো চলো দেখি কি আছে। তো এখানে আমি ভাবলাম একটুখানি লাইভ করা যাক আমার ফেসবুক থেকে। তো তাই লাইভটা চালাচ্ছিলাম, যেহেতু নেটওয়ার্কে খুব সমস্যা হচ্ছিল বলে আমার লাইভটা বারবার কেটে যাচ্ছিল। তবুও আমি ভাবলাম একটুখানি করে দেখি, তাই ফোনটা হাতে নিয়ে সব দেখছিলাম এই জিনিসগুলো। আমি ঠিক বুঝে উঠতে পারলাম না এই জায়গাটাতে আসলে কী বলতে চেয়েছে। তবুও দেখে ভালো লাগলো যে এই ধরনের জিনিস আমি এর আগে কখনো দেখিনি। ভালো লাগলো মোটামুটি, খারাপ কিছুই লাগেনি। ওখানে কিছু মানুষ মূর্তি হিসাবে বসিয়ে রাখা হয়েছে, যে ওখানে বসে গ্যালারি টাইপের, ওখানে বসে আ থিয়েটার বা যাই হোক কিছু দেখবে তার জন্য। তো পুরো জায়গাটা মোটামুটি ভালোই আছে, অসুবিধা নেই। তো এবার আমরা নেমে পড়লাম। নেমে এবার যাবো আমরা ৩ নাম্বার জায়গায়, যেটা হলো চীনের প্রাচীর। ওটা আমার খুব ভালো লেগেছে। এই চলে আসলাম, এবার আমরা এখান থেকে উঠবো। এখানে আসার আগে আমি খুব এক্সাইটেড ছিলাম, বিকজ আমি এখানে ফার্স্ট টাইম আসছি। তো এই জিনিসগুলোকে আমি খুব ভালোভাবে ফিল করছিলাম। আমার উঠতে এখানে সত্যি খুব ভালো লেগেছে, যেহেতু আমি চীনের প্রাচীরটাকে আমি বইতে পড়েছি, ছবিতে দেখেছি, কিন্তু কখনো এরকমভাবে তার রেপ্লিকাটাকে এভাবে কখনো দেখিনি। যতই রেপ্লিকা হোক কিছু তো তার আছেই, তাই না? তো সেইজন্য এইভাবে দেখতে, ভিতরটা দেখতে খুব ভাল লাগছিল দেখতে। কিন্তু সত্যি কথা বলতে এতটা ভিড় ছিল যে এই জায়গার ভিডিওটা সেভাবে করতে পারিনি। কারণ যতক্ষণে আমরা এখানে পৌঁছেছি ততক্ষণে অলরেডি অনেকটা ভিড় এসে গেছে। আর যেহেতু ২৪শে ডিসেম্বর শনিবার ছিল, অর্ধেক ছুটির দিন, অনেকে বেড়াতে এসেছে। ২৫শে ডিসেম্বর যারা আসবে না, যেমন আমরা যাইনি। আমরা আগের দিন গেছিলাম, কারণ ২৫শে ডিসেম্বর খুব ভিড় হয় এই সমস্ত জায়গাগুলোতে। তো সেক্ষেত্রে ভিডিও করতে খুব সমস্যা হয়। আর আমি খুব একটা ভিড় পছন্দ করি না। সেই জন্য আমি আগের দিনই চলে এসেছিলাম। এখান থেকে তাজমহলটাকে কি সুন্দর লাগছিল। এখান দিয়ে দেখো আমরা নেমে পড়লাম চীনের প্রাচীর থেকে। এবার অনেক সকাল সকাল ঢুকেছিলাম বলে সেভাবে কিছু খাওয়া দাওয়া হয়নি। তাই খাওয়া দাওয়ার জন্য একটুখানি নেমে দেখলাম পাশে গেটের ওই পাশে কিছু খাবার দাবার, কিছু ফাস্ট ফুড বসেছে। তো আমি পাপড়ি চাটটাই প্রেফার করলাম। তো সেটাই অর্ডার দিয়েছিলাম এবং সেটাই তোমাদেরকে বললাম যে এখানে পাশে পাওয়া যায়। এটা এখানে দামটাও একটু কম। আমি ভিতরে যেগুলো দাম করলাম তার থেকে এখানে দামটা কম। কেন জানি না কিসের জন্য। আমি ঠিক ভুলে গেছি কত নিয়েছিল আমাদের। তবে খেতেও সুন্দর ছিল আর চারপাশে অনেকগুলো দোকান আছে। এখান থেকে তোমরা ওই গেটের বাইরে হাত বাড়িয়ে তোমরা ওখান থেকে নিতে পারবে। আর এখান থেকে একটা জলও কিনে নিয়েছিলাম। খেতে সত্যি খুব ভালো ছিল। সামনাসামনি বানিয়েও দিচ্ছিল। কোনো বানিয়ে রাখা টাকার কোনো প্রসেস নেই। তখন আমরা যখন গেছি তখন সবে দোকানগুলো বসছে, তো সেই জন্য বোধহয় বানিয়ে রাখাও সম্ভব হয়নি। তো আমার জাস্ট ভালো লাগলো জিনিসটা। আর তখন প্রচণ্ড খিদে পেয়েছিল। খেতে খুব একটা খারাপ লাগেনি আমার। অনেকটা পরিমাণে এরকম দই দিয়েছিল, অনেকটা পরিমাণে আলু, চানাচুর টাইপের দিয়েছিল। এবং একটু বেশি করে টক দিয়ে দিতে বলেছিলাম, মিষ্টি যে চাটনিটা সেটাও খুব ভালো ছিল। দেখো আমি আবার অর্পিতকে বলছি যে খুব টেস্টি হয়েছে এটা খেতে, ওকেও খেতে বললাম।
মতন ছিল। এইগুলোতে হাত দিতে আবার বারণও করেছিল, তাই আমি হাত দিয়েও দেখতে পারিনি যে জিনিসগুলো কী, বা দাঁড়িয়েও ঠিকভাবে দেখতে পারিনি। আসলে ভিতরটা অনেকটা ভিড়ও ছিল, জায়গাটা আসলে ছোট, সেই জন্য। আর মূর্তিগুলো ঠিক আমি ভালোভাবে বুঝতে পারিনি যে এই মূর্তিগুলো কী মূর্তি দেওয়া রয়েছে। পাশে যদি কিছু লেখা থাকতো এইগুলো সম্পর্কে, তাহলে বোধহয় খুব ভালো হতো। যদিও বা বাইরে লেখা ছিল জিনিসটার সম্পর্কে, কিন্তু ভিতরেও যদি এই জিনিসগুলো সম্পর্কে কিছু লেখা থাকতো তাহলে বোধহয় একটু সুবিধা হতো বোঝার। তো তারপর এই একটা পাখি দেখলাম। তো তারপর পাশে একটা আমি ঝর্ণা মতন দেখতে পেয়েছিলাম, সেখানে চলে গেলাম। এটাকে আমার খুব ভালো লেগেছে। এখানে দাঁড়িয়ে কতগুলো ছবিও তুললাম আমি আর অর্পিত দুজনে মিলে। এই দেখো, এইটা দিয়ে বেরিয়ে এখান থেকে পাশে হলো ঝর্ণা। এটা খুব সুন্দর লাগছিল দেখতে। ছবিতে যতটা না ভালো লেগেছে, আমাকে আমার অরিজিনাল দেখতে এতটা সুন্দর লাগছিল। ওই ব্রিজটা পেরিয়ে আমরা আসার সময় এসেছি। এবার চলে আসলাম রোদ্দুরের মধ্যে ঘোরাঘুরি করে আইসক্রিম খেতে। আইসক্রিম দেখেছি আর আমাকে কেউ সামলাতে পারে? তারপর আমরা দুজন মিলে দুটো আইসক্রিম কিনে নিয়েছি। ও খেয়েছে নলেন গুড়ের যে কাপ আইসক্রিমটা, যেটা নতুন বেরিয়েছে, সেটা আমাকেও বলছিল খেতে। বাট যেহেতু গুড় আমার ঠিক ভালো লাগে না, তাই আমি এটা একবার জাস্ট একটু টেস্ট করে দেখেছিলাম, আমার একটুও ভালো লাগেনি। বাট আমি খেয়েছি হলো কেশর পেস্তাটা, এটা আমার খুব ফেভারিট জিনিস। তো চলো, 7 ওয়ান্ডার্স থেকে বেরিয়ে পড়েছি। আমরা 6টা ওয়ান্ডার্স দেখলাম। আর একটা যেহেতু 1 নম্বর গেটের ওখানে আছে, তাই আইফেল টাওয়ার যেটা, সেটা দেখতে পেলাম না। তো এবার আমরা চলে এসেছি একটু বাইরের দিকে। এখানে দেখো সাইক্লিং আছে, ডুও সাইক্লিং। আমরা পুরোটা ঘুরে দেখার জন্য এখান থেকে ডুও সাইক্লিং মিন্স 2 সিটের যে সাইক্লিংগুলো আমি আর অর্পিত নিয়েছিলাম। চলো তোমাদেরকে দেখাই কেমনভাবে এই সাইক্লিংগুলো হয়। এটা 3টে সিটেরও আছে। তো আমরা যেহেতু দুজন ছিলাম, 2টো সিটের নিয়েছিলাম। এটা দেখো 3টে সিটের, মানে মা, বাবা এবং বেবির জন্য। তো আমরা ডুও সাইক্লিংটা নিয়েছিলাম, নিয়ে পুরো ইকো পার্কটা ঘুরে দেখেছি। বিকজ এটা এতটা বড় এরিয়া যে হেঁটে হেঁটে দেখা আমাদের পক্ষে সম্ভব হচ্ছিল না। আর এখানে কেউ দেখে মনেই হচ্ছিল না যে এটা একটা শীতকাল। প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড রোদ্দুর ছিল। তাই আমরা সাইকেল নিয়ে পুরোটা ঘুরে দেখেছি। এখানে যে নতুন চিড়িয়াখানাটা যে নতুন যেটা তৈরি হচ্ছে, এখনও তৈরি হয়নি। তো সেটা আমরা ভিতরে ঢুকিনি, কারণ আমরা যখন গেছিলাম তখন তৈরি হচ্ছে বলে বন্ধ ছিল। তো বাইরে দিয়ে তার চারপাশটা ঘুরে এসেছি। এই ভিডিওটা লাস্ট অবধি দেখলে তোমরা বুঝতে পারবে। আর আমরা যখন গেছিলাম তখন এতটা লোকজন নেই বলে এইগুলো ফাঁকা ফাঁকা ছিল। তখন সবে লোকজন আসতে শুরু করেছে। তাও রাস্তার উপরে তবুও সব চলে আসছিল, একটু যেতে অসুবিধা হচ্ছিল। প্রথম যেহেতু আমি কোনোদিন সাইক্লিং করিনি, তাই আমার একটু সমস্যা হচ্ছিল। আর সাইকেলের সিটটা এতটা নিচু ছিল যে পাটা ঠেকে যাচ্ছিল বারবার, প্যাডেল করতে অসুবিধা হচ্ছিল। তো যতটা পেরেছি সম্ভব ততটা পর্যন্ত আমরা ঘুরেছি সাইকেলটাকে নিয়ে। যেহেতু সময় খুব কম ছিল, মাত্র 30 মিনিট। 30 মিনিটে 150 টাকা সাইক্লিংয়ের জন্য। আর এখানে টয় ট্রেনও ছিল। কিন্তু টয় ট্রেনটা জাস্ট একটুখানি ঘোরাবে বলে, আমি পছন্দ মতো ঘুরতে পারবো না, পুরো ইকো পার্কটা ঘোরাবে না বলে আমি ওটা প্রেফার করিনি। খুব ম খুব মজা হচ্ছিল সাইকেলটা নিয়ে, নিজের ইচ্ছা মতো সমস্ত জায়গা দিয়ে ঘুরে আসা যাচ্ছিল। এটা দেখো পাখিলয়, মানে এর ভিতরে বিভিন্ন ধরনের পাখি আছে। আবার কিছু বাটারফ্লাই গার্ডেনে গেছিলাম, যে কিছু বাটারফ্লাই যদি দেখা যায়, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা বাটারফ্লাইটা দেখতেই পাইনি। 1টা কি 2টো ছিল। এখনও ঠিকভাবে তৈরি হয়নি চিড়িয়াখানাটা। তো এইভাবে আমরা ভিতর দিক থেকে ঘুরে ঘুরে অনেকটা পরিমাণে এনজয় করেছি। আরও অনেক দূরে গেছিলাম। তবে আমি প্রথমে ভেবেছিলাম যে 1 নাম্বার গেটে যাবো আইফেল টাওয়ার দেখতে, কিন্তু টাইম শর্টের জন্য আমি আর দেখতে পারিনি। তো এটা একটা মিনি ঘুম স্টেশন এখানে করা আছে। এখান থেকেই টয় ট্রেনটা আসলে যায়, আবার এখানে এসেই থামে। তো আমি যেহেতু অরিজিনালি ঘুম স্টেশনটা দেখেছি, তো এটার প্রতি খুব একটা ইন্টারেস্ট ছিল না আমার। তবুও বাট রেপ্লিকাটা দেখে খুব ভালো লাগছিলো। আর এর ভিতরে ঢুকে যদি কেউ ছবি তুলতে চায়, তার জন্য হলো 10 টাকা করে টিকিট ছিল। কিন্তু আমি ইচ্ছা করেই ঢুকিনি, কারণ অলরেডি আমার ছবি তোলা আছে একটা এর ভিতরে ঢুকে। তাই বাইরেটা ঘুরে একটু ভিডিও করে আমরা চলে এসেছি।
এরপর আমরা চলে এসেছিলাম চিলড্রেন্স গার্ডেনে। এখানে সব বাচ্চারা খেলাধুলা করছিল, এখানেও অনেকে পিকনিক করছিল। বাচ্চাদের খেলাধুলার জিনিস আমার তো দেখে বিরাট চড়তে ইচ্ছা করছিল, কিন্তু নিজের বয়সের দিকেও তো তাকাতে হবে। বয়সটা তো দিন দিন বেড়েই যাচ্ছে, কমছে তো আর না। তাই এগুলো দেখে আর কি হবো, দেখে আর চোখ ভরসা, ইচ্ছা করলেও আমি এগুলো চড়তে পারবো না। তো দেখে দেখে দুঃখ মনে চলে আসলাম। এগুলো আর বেশিক্ষণ থাকলাম না, অর্পিত টেনে টেনে নিয়ে চলে আসলো, কারণ দেখলেই তো কষ্ট হবে, তাই না? তো এরপর সবাই পিকনিক করছিল, সেটাও দেখলাম, খুব ভালো লাগলো দেখে। আজকের দিনটা পুরোটা ভালো লাগলো। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো তোমাদের, তোমরা অবশ্যই আমাকে জানিও। লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু আমার পেজটাকে ভুলো না। আর যারা আমার ফেসবুক থেকে দেখবে তারা প্লিজ আমার প্রোফাইলটাকে ফলো করে দিও, পেজটাকে ফলো করে দিও। তো আজকের ভিডিওটা তোমাদের জন্য এইটুকুই। আর এর পরের নেক্সট ভিডিওটা খুব তাড়াতাড়ি আমি তোমাদের জন্য নিয়ে আসছি। তো প্লিজ 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 লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার ভিডিওটাকে। তো আজকের এই অবধি, টাটা বন্ধুরা, তোমাদের সাথে পরে দেখা হচ্ছে।